প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকের সাথে গ্রাহকের যে সম্পর্ক, সেই সম্পর্কের ধরন যেরকম পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ক্ষেত্রে মূল যে বিষয়গুলো বিবেচ্য হিসেবে কাজ করছে সেটি হচ্ছে ব্যাংকের কাছে একজন গ্রাহকের কি প্রত্যাশা, এবং একই সাথে এই বিষয়টিকে ব্যাংকের প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, ব্যাংক গ্রাহকের জন্য যে ধরনের সেবা বা প্রোডাক্ট তৈরি করে থাকেন, সেই প্রোডাক্টগুলো নানাভাবে নানা প্রক্রিয়া অবলম্বন করে গ্রাহক বা জনগণের সামনে ব্যাংকগুলো উপস্থাপন করে থাকে। এবং এই যে কর্মটি, সেটি সময়ের প্রেক্ষাপটে নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটি সম্পাদন করা হচ্ছে। অন্যান্য দেশের ব্যাংকগুলো প্রযুক্তি ব্যবহার করে নানাভাবে সেটি এই প্রোডাক্টগুলো সম্পর্কে গ্রাহক অথবা মানুষকে অবগত করছে, এবং তারই সূত্র ধরে আমাদের দেশের ব্যাংকগুলোও কিন্তু এই ব্যাংকিং সেক্টরে যে প্রতিযোগিতা আছে সেটি অবশ্যই একটি সুষম প্রতিযোগিতা এবং কাঙ্ক্ষিত প্রতিযোগিতা। এই অর্থে কোন ব্যাংক কি প্রোডাক্ট তৈরি করে গ্রাহককে আকৃষ্ট করছে, কিভাবে সেই সেবাগুলো তারা দিচ্ছে, এবং একজন গ্রাহকের আর্থিক অবস্থার যে উন্নতির প্রেক্ষাপটে ব্যাংকগুলো যে কাজ করে, সেই কাজের সূত্র ধরে ব্যাংকের কাছ থেকে কিংবা রিলেশনশিপ ম্যানেজার হিসাবে বা কর্মকর্তা হিসাবে ব্যাংকে যারা দায়িত্ব পালন করেন, তারা নানাভাবে পরামর্শ দিয়ে থাকেন যে ব্যবসায়িক কর্মকাণ্ডে যাতে ত্রুটি বিচ্যুতির জায়গাগুলো অপেক্ষাকৃত কম হয় এবং সেখান থেকে একজন গ্রাহক যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে, এবং এই লাভবানের মধ্যে দিয়ে কিন্তু সমাজ এবং রাষ্ট্রের যে আর্থিক কাঠামো কিন্তু মজবুত হয়। এই যে প্রসঙ্গগুলো, সেই প্রসঙ্গগুলোতে আমাদের দেশের ব্যাংকগুলোতে রিলেশনশিপ প্রেক্ষাপটে অথবা এই সূত্র ধরে যারা কাজ করছেন তাদের কাজের অভিজ্ঞতা, কী ধরনের চ্যালেঞ্জগুলো তারা এই কাজ করতে গিয়ে তাদেরকে মোকাবেলা করতে হয়, সেই প্রসঙ্গগুলো আজকে আলোচনায় নিয়ে আসতেছে, এবং পাশাপাশি সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা অথবা সমাধান করার ক্ষেত্রে কী কৌশলগুলো আমাদের দেশে ব্যবহৃত হয়, এই প্রসঙ্গ ধরেই আজকের আলোচনা। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম গ্রাহক ও ব্যাংক সম্পর্ক। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিলেশনশিপ ম্যানেজার সুক্রিয়া ইসলাম শাওন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের যে আলোচ্য বিষয়ের শিরোনামে যাওয়ার আগে আপনি এই ব্যাংকিং প্রফেশনে কেন আসলেন এবং এই দীর্ঘ সময় কাজ করে এখন আপনার উপলব্ধি কি, এটা একটু ছোট্ট করে জেনে নিতে চাই। ব্যাংকিং প্রফেশনে আসার প্রথম উদ্দেশ্য যদি বলেন, তো লেখাপড়ার শেষে আমার একটা ইচ্ছা ছিল যে আমি মানুষের কল্যাণে কিছু করব, এবং ব্যাংকিং প্রফেশনটা একটা সেবাধর্মী প্রফেশন, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন ব্যাংকিং সেবাটাকে নেওয়ার জন্য। তো আমার এই প্রফেশনে আসার কারণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমি সেবাদান করতে পারছি, এবং সাথে সাথে আমার যে কাজ, আমার কাজের জায়গা থেকে আমি দেশের জন্য একটা রাজস্ব ব্যবস্থা করতে পারছি। এবং এই দীর্ঘ সময় কাজ করে আপনি তো পেশাগতভাবে তৃপ্ত? জি, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। এবং শাওনাপা, এই প্রসঙ্গ ধরে সরাসরি আজকের আলোচনার যে আমাদের টপিক সেখানে চলে আসি, যে একজন ব্যাংকের সাথে গ্রাহকের যে সম্পর্ক সেটি টেকসই করা এবং একটি আস্থার সম্পর্ক তৈরি করার প্রসঙ্গে যে প্রোডাক্টগুলো আপনারা তৈরি করেন বা সেবাগুলো আপনারা নির্ধারণ করে থাকেন, সেগুলো গ্রাহকের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে যে উপায়গুলো বা কৌশলগুলো আপনারা ব্যবহার করে থাকেন সেগুলো একটু শুনে নিতে চাই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়োজনটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের ব্যাংকিং প্রোডাক্ট তৈরি করে থাকি, এবং এই প্রোডাক্টগুলো মার্কেটে আসার পরে দেখা গেল কোনো এক ভদ্রলোক এলেন ওনার একটা ব্যবসায়ী অ্যাকাউন্ট খোলার জন্য। তো সেই ব্যবসায়ী অ্যাকাউন্ট তো শুধু উনি অ্যাকাউন্টটা খুলে যে আমাদের সাথে ওনার দৈনন্দিন লেনদেন করবে সেটা না, সেখান থেকে আমি তাকে কিভাবে আরও বেশি ফ্যাসিলিটেট করতে পারি। আমার প্রথম যে কাজ সেটা তো যে তার যে ব্যবসায়িক লেনদেনটাকে স্মুথ করা, পাশাপাশি তাকে সময় উপযোগী কিছু সুন্দর সমাধান দেওয়া, এবং তার জন্য নতুন নতুন কিছু মানে প্রোডাক্ট উদ্যোগের কথা বলা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একজন কাস্টমার আমার এখানে এলেন, তার অ্যাকাউন্ট আমি ওপেন করলাম, বিভিন্ন ওনার হয়তো বা ব্যবসার প্রয়োজনে ওনাকে দেশের বাইরে যেতে হচ্ছে, তখন দেখা যায় তার জন্য আমি একটা ক্রেডিট কার্ডের প্রস্তাব রাখলাম। লেখাপড়া করানোর জন্য ওনার বিদেশে পড়ানোর ইচ্ছা, তো এটা একটা দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার এবং অনেক বড় একটা ফান্ডেরও ব্যাপার। তো তখন তাকে আমরা সাজেস্ট করি যে আপনার বাচ্চার বয়স তো এখন 6 বা 8 চলছে, তো 18 বছরটাকে মাথায় রেখে আপনি একটা ফিউচার
স্টার অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে তখন আপনার ছেলে বা মেয়ে যখন 18 বছর পূরণ হয়ে যাবে, তাকে বাইরে পড়াতে তো আপনি চান, সেক্ষেত্রে আর্থিক যে বিষয়টা, তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়টা একসময় আপনাকে একটা বড় সাপোর্ট দিবে। মানে এই প্রসঙ্গগুলোর আলোচনাগুলোতে আপনি যথার্থই বলেছেন যে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অনুযায়ী তো আপনাদের এই সেবাগুলোর একটা বিন্যাস আছে, যে সকল শ্রেণী পেশার মানুষের জন্য তো আর একই রকম সেবা নয়। সেটি নির্ধারণ করতে গিয়ে কি পেশাগতভাবে যে ধরনের পরিস্থিতিগুলো তৈরি হয় সেগুলোকে আপনারা কিভাবে মোকাবেলা করেন বা কিভাবে ফেস করেন সেগুলোকে? এখন আমরা যে প্রফেশনে আছি সেখানে প্রতি মুহূর্তে আসলে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চাহিদা, এবং একজন 30 বছর বয়সের কাস্টমারের যে চাহিদা, একজন 65 ইয়ার্স যিনি যার এজ, তার প্রয়োজনটা কিন্তু ওরকম না, তার প্রয়োজনটা আরেকটু ভিন্ন। আমরা নর্মালি রিলেশনশিপ ম্যানেজমেন্টের কথাটা যখন আপনি বলছিলেন, তখন একজন রিলেশনশিপ ম্যানেজার আলটিমেটলি একজন কাস্টমারের জন্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার। জি, একজন ভদ্রলোকের শুধু একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, তার মধ্যে কিন্তু ব্যাংকিং সেবাটা আমি সফলভাবে তাকে দিতে পারলাম না, তার আরও আনুষঙ্গিক অনেক ধরনের সেবার প্রয়োজন হয়, এবং তার যে ফান্ড ম্যানেজমেন্ট, সেই ফান্ড ম্যানেজমেন্টের কাজটা কিন্তু একজন রিলেশনশিপ ম্যানেজারের। অবশ্যই তার যে সঞ্চিত অর্থ সেটাকে 100% সিকিউর ইনভেস্টমেন্ট করা, মানে কোনোভাবে যাতে গ্রাহকের কোনো অসুবিধা না হয়, মানে ব্যাংক এবং গ্রাহকের আস্থার জায়গাটা যেন ঠিক থাকে এবং একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা। হ্যাঁ, আমরা যতটা না সময় ফ্যামিলিকে দেই, তার চেয়ে বেশি সময় আমরা অফিসে দিচ্ছি, আমাদের কাস্টমারদের সাথে দিচ্ছি, আমাদের কলিগদের সাথে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের তাদের বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হয়, এবং তাদের স্বার্থটাকে আমাদের, শুধু তাদের না, যেহেতু আমি একটা ব্যাংকের হয়ে কাজ করছি, মানে দ্বিপাক্ষিক স্বার্থ, উইন উইন সিচুয়েশন, এটাকে মাথায় রেখে আমাকে কাজগুলো করতে হয়। এই প্রসঙ্গে শুকরিয়া ইসলাম শাওন, আপনি যেমনটি বলছিলেন তার সূত্র ধরে এই প্রশ্নটি রেখে যাই। প্রতিটি ব্যাংকই তো আসলে প্রোডাক্ট তৈরি করছে, গ্রাহককে আকৃষ্ট করার জন্য তারা নানা উপায় অবলম্বন করছে, সুতরাং সেই জায়গাতে একটা প্রতিযোগিতাও আছে। সেটি শুধু আমাদের দেশে না, সেটি বৈশ্বিক প্রেক্ষাপটই আছে। সেই প্রেক্ষাপট থেকে একটি ব্যাংকে যদি ব্যাংকের কথাই বলি বা অন্য ব্যাংকের কথাও যদি বলি, যে গ্রাহক আলাদা করে কিভাবে চিনবে যে আসলে এই প্রতিযোগিতার মধ্যেও তিনি এই ব্যাংকের প্রোডাক্টের প্রতি তিনি আস্থা রাখবেন, এই প্রক্রিয়াগুলো তো আপনাদের নিশ্চয়ই, যে বিজ্ঞাপনগুলো যেভাবে আপনারা উপস্থাপন করে থাকেন, সেই উপস্থাপনের যে ভাষা কিংবা তার যে বিষয়বস্তু থাকে, সেখানেও তো একটা ভিন্নতা থাকে। সেই ভিন্নতার বিষয়গুলো আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সম্মানিত আলোচকের সাথে গ্রাহক ও ব্যাংক সম্পর্ক, এবং সম্মানিত আলোচক হিসাবে আছেন ব্র্যাক ব্যাংকের শুকরিয়া ইসলাম শাওন। শাওন আপা, যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে বিভিন্ন ব্যাংক একই প্রোডাক্টের তারা সেগুলো গ্রাহকের সামনে তুলে ধরছে বিভিন্ন মাধ্যম অবলম্বন করে, সেক্ষেত্রে কী সুযোগ সুবিধা পাবে সেই প্রসঙ্গগুলো তারা বলছে। সেই যেভাবে প্রোডাক্টকে পরিচিত করাচ্ছে তার একটা বিষয়বস্তুও থাকে। সেই সূত্র ধরে একজন গ্রাহক আপনার ব্যাংকে কেন বেছে নেবে? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইকোনমির যে ব্যালেন্স শিট সাইজ, তার তুলনায় আমাদের ইকোনমিতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি। এত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কিন্তু আমাদের প্রয়োজন হয় না। তদুপরি আমাদের ব্যাংকিং প্রোডাক্টগুলো খুব সিমিলার। তো এখানে একটা বিষয় যে সিমিলার প্রোডাক্ট হওয়ার পরেও কেন আমার ব্যাংকটাকে গ্রাহক বেছে নেবে এবং আমার সাথেই থাকবে। আমরা বরাবরই দেখে এসেছি যে একজন গ্রাহক যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে, আমি প্রিভিয়াস হিস্ট্রি বলি, তো তখন কিন্তু তা মানে বেশিরভাগ কাস্টমারই কিন্তু ওয়েল এডুকেটেড না, মানে এডুকেটেড না, মানে ব্যাংকিং নলেজ, যেটা ব্যাংকিং নলেজ নিয়ে কিন্তু কেউ ব্যাংকিং করে না। সাধারণত তার একটা লাগছে অ্যাকাউন্ট, সে একটা অ্যাকাউন্ট করছে, কারো একটা লোন লাগছে, একটা লোন সে করছে, তার একটা ডিপোজিট প্রোডাক্ট লাগছে, সে একটা ডিপোজিট প্রোডাক্ট করছে, একটা মান্থলি স্কিম লাগছে, একটা মান্থলি স্কিম করছে। মানে যার যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনটা পূরণের জন্য যা তাকে জানা দরকার, জানা দরকার সেটুকুই সে জানছে। কিন্তু এখন যে প্রেক্ষাপট, এখন সার্বিক প্রেক্ষাপটে আসলে কি একজন কাস্টমারকেও কিন্তু যথেষ্ট নলেজেবল হতে হবে।
সে কেন একটা ব্যাংক চয়েস করবে? ব্যাংকের কিছু প্যারামিটার আছে, আপনি জানেন। আমাদের রেগুলেটরি অথরিটি তো বাংলাদেশ ব্যাংক, সেক্ষেত্রে আমরা কি করে যে রেগুলেটরির কিছু নিয়ম কানুন আছে যে একটা ব্যাংকে সিআরআর, এসএলআর বিভিন্ন প্রভিশনিং করতে হয়, লোনের প্রভিশনিং করতে হয়। তো এই ব্যাপারগুলো কাস্টমারদেরকে জানানো এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রিপোর্ট হয়, হ্যাঁ, এই রিপোর্টগুলো কাস্টমারদের সাথে শেয়ার করা। বাবাদের সময় বা নানা দাদাদের সময় যদি আমরা চিন্তা করি, তো ওনারা কি করতেন যে কিছু টাকা আছে, কোন একটা ওনার পছন্দ মতো একটা ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলেন, ভাই আমার এই গচ্ছিত টাকাটা আমি আপনার ব্যাংকে রাখতে চাই। ওই যে উনি টাকা রাখলেনই, এবং কি হতো যে মাঝে মধ্যে তার প্রয়োজনে উনি যেতেন আসতেন, কিন্তু আসলে এই ব্যাংকটা কতটা সাস্টেনেবল এটা কিন্তু উনি টাইম টু টাইম ফলো আপ করতেন। অনেক সময় পরিবারের অন্য কেউকে জানাতেনও না। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, যে কখনো পরিবারের অন্য সদস্যের সাথে তার এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে শেয়ারও করতেন না, যার কারণে এইটা কি ভালো, ব্যাংকটা ভালোর দিকে আছে না খারাপ দিকে আছে সেটাও উনি জানতে পারতেন না। তো রিলেশনশিপ ম্যানেজমেন্টের যে কথাটা হচ্ছিল, রিলেশনশিপ ম্যানেজমেন্টের এই সময়, বর্তমান সময়ে এসে রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা রিলেশনশিপ ব্যাংকিং এর কোনো বিকল্প নেই। কারণ একটা কাস্টমারকে, একজন মানুষের অর্থ, বিশেষ করে গ্রাহকের মধ্যে আস্থা তৈরি করার প্রসঙ্গে, হ্যাঁ, টাইম টু টাইম তাকে ইনফরমেশন জানানো এবং কাস্টমারের কি লাগছে। যে একটা সময় ছিল যে আমরা চেকের পাতা দিয়ে আমরা ব্যাংকিং করতাম, তারপরে কি এলো, ডেবিট কার্ড এলো, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এলো, এখন তো আমরা ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে যাচ্ছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক অনলাইন প্ল্যাটফর্মও এসছে, যে বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মও এসছে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলো কাজ করছে। ইভেন আমার ব্যাংকের যে অনলাইন সলিউশন আছে, এটা রিটেল কাস্টমারের জন্য একটা অনলাইন সলিউশন আছে, যেটা আপনার ফোনের ভেতরেই আপনার টোটাল ব্যাংকিং, আপনি মানি ট্রান্সফার করবেন, কোনো একটা ফিক্সড ডিপোজিট ওপেন করবেন, আপনি একটা ইনস্ট্যান্ট কোনো একটা লোন নেবেন, সব কিছু আপনি এক অ্যাপস থেকেই করতে পারবেন। এই প্রয়োজনটাকে আমরা মাথায় রেখেই এক একটা প্রোডাক্ট ডিজাইন করছি বা এক একটা ব্যাংকিং সলিউশন দিচ্ছি আমরা। গ্রাহকের রিলেশনশিপের যে ব্যাকগ্রাউন্ড কিংবা এই প্রক্রিয়ার বা এই ধরনের যে কাজের যে পরিধি, সেটি সূত্রের জায়গাগুলো কিন্তু অন্যতমভাবে এভাবেই বিবেচনা করা হয় যে গ্রাহকের স্বার্থ রক্ষা করা। সেটি রক্ষা করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ তৈরি হয় কি, বা চ্যালেঞ্জ কি আমাদের দেশের প্রেক্ষাপটে আছে, বা আপনি কাজ করতে গিয়ে সেটি ফেস করতে হয় কিনা? একজন মানুষের টাকা নিয়ে কাজ করছি, এটাই তো প্রথম চ্যালেঞ্জ। প্রতিনিয়ত তার যে প্রয়োজন, সেই প্রয়োজনটার সাথে সাপোর্ট দেওয়া। এবং একটা জিনিস হয় কি, যে কখনো কখনো দেখা যায় যে এই রিলেশনশিপ ব্যাংকিংয়ের ক্ষেত্রে একজন কাস্টমার যতটা না তার ফ্যামিলি মেম্বারকে ট্রাস্ট করছে, তার চেয়ে বেশি ট্রাস্ট আমাকে করছে, ব্যাংকের যে রিলেশনশিপ ম্যানেজার তাকে করছে। এবং এখানে আমরা আরেকটা বিরতিতে যাব, তার আগে এই প্রশ্নটি আপনার কাছে রেখে যায় যে গ্রাহকের যে প্রয়োজন, সেই প্রয়োজনের যে ধরন বা তারা কি চায় ব্যাংকের কাছ থেকে, সেটি তো নানাভাবে এখন পরিবর্তন হয়েছে। আজ থেকে 20 বছর আগে গ্রাহক ব্যাংকের কাছে যা প্রত্যাশা করতো, এই 20 বছর পরে এসে তো সেই প্রয়োজনের ধরনও বদলেছে। সেই প্রয়োজনগুলোর ধরনগুলো যেটা গ্রাহক আপনাদের কাছে বলছে, সেগুলোকে আপনারা কিভাবে বিবেচনা করেন? এর সাথে এই প্রশ্নটি রেখে যাই, রিলেশনশিপ ম্যানেজার বা এই প্রেক্ষাপট বা এই কর্মের সাথে যারা যুক্ত ব্যাংকে, তাদেরও তো নিশ্চয়ই আলাদা করে প্রশিক্ষণ কিংবা ট্রেনিং কিংবা আলাদা করে ওরিয়েন্টেশনের প্রয়োজন। সেটিও বা পেশাগতভাবে এরকম এইভাবে দক্ষ করে নিজে একজন ব্যাংকারকে প্রতিষ্ঠিত করার প্রশ্নে যে সুযোগগুলো থাকা দরকার, সেটিও বা আমাদের দেশে কতটুকু আছে, এই প্রশ্নগুলো আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আলোচনা, গ্রাহক ও ব্যাংক সম্পর্ক, সম্মানিত আলোচক হিসাবে আছেন ব্র্যাক ব্যাংকের সুপ্রিয়া ইসলাম শাওন। যে দুটি প্রশ্ন আপনার কাছে রেখে যাওয়া, যে গ্রাহক এসে তো আপনারা যে প্রোডাক্টগুলো তৈরি করছেন সেই সেবা তো নিচ্ছে, এবং নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনায় সে আরও কিছু ধরন বা প্রত্যাশার কথা বলছে। সেই প্রত্যাশার ধরনগুলো যদি একটু শুনতে চাই আপনার কাছ থেকে, কি কি ধরনগুলো আরও বেশি ব্যাংকের কাছ থেকে বিভিন্ন গ্রাহকরা প্রত্যাশা করে? একটা সময় কাস্টমার কি হতো, যে ক্যাশ টাকা নিয়ে ব্যাংকের শাখায় আসতেন, তো শাখায় এসেই উনি টাকাটা ডিপোজিট করতেন। 24 ঘন্টা একজন কাস্টমার যেন তার টাকাটা ডিপোজিট করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু এখন ভালো ব্যাংকগুলোতে হয়েছে।
আপনি হরহামেশা দেখতে পারবেন যে এটিএম বুথের ভেতরে একটা আরসিডিএম মেশিন স্থাপন করা হয়েছে। এখানে কি হচ্ছে, যে কোনো একটা কারণে একজন ব্যবসায়ী সে অনেক দূর থেকে কিছু ক্যাশ টাকা নিয়ে আসছে, তখন ব্যাংকিং আওয়ার অলরেডি আপ, তখন তো সে ব্যাংকে আর ঢুকতে পারছে না, এবং এই টাকাটা তার একটা সিকিউরিটি ইস্যু। তখন এই টাকাটা নিয়ে সে কি করবে? ব্যাংক কিন্তু এই সলিউশনটাও মেক করে দিয়েছে, এই ভাবছে না, এই ব্যবস্থা চলছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে তার নিরাপত্তার দিকটাও কিন্তু ব্যাংক দেখছে, তার সামগ্রিক নিরাপত্তার দিকটাও দেখছে। কাস্টমারের ফিডব্যাক নিয়েই কিন্তু আমরা এই সলিউশনগুলো মেক করে তাদের পাশে আছি। কোনো একজন গ্রাহকের হঠাৎ করে ফ্যামিলি ইস্যু হলো, কেউ একজন হসপিটালে অ্যাডমিট হলেন, তার ক্যাশ টাকা লাগবে, তো যে টাকাটা লাগবে সেই টাকাটা সে আপনার এটিএম থেকে উঠাতে পারছে। আর যদি সে ক্যাশলেস ট্রানজ্যাকশনও করতে চায়, সেক্ষেত্রে তার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তাকে সাপোর্ট দিচ্ছে। আরেকটি প্রশ্ন ছিল আপা, যে রিলেশনশিপ ম্যানেজার এই পদগুলোতে যারা ব্যাংকে আপনারা যারা কাজ করছেন, আপনি আছেন বা অন্যান্য ব্যাংকগুলোতে যারা আছেন, তাদেরকে তৈরি করার প্রসঙ্গ, অর্থাৎ এই সম্পর্কের ধরনগুলো কিভাবে মেনটেন করা, চর্চা করার যে প্রসঙ্গ, কিংবা আমাদের দেশে গ্রাহকের যে বৈশিষ্ট্য, সেই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা, সব কিছুকে মেনে রিলেশনশিপের ম্যানেজার হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য প্রশিক্ষণ কিংবা কনফারেন্স অথবা ট্রেনিং, এই যে প্রেক্ষাপটগুলো, সেগুলো বা কতটুকু হচ্ছে আমাদের দেশে? ব্যাংকিংয়ের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আমরা যারা কাজ করছি, আমরা প্রতিনিয়ত আমাদের কাস্টমারদেরকে ফেস করছি, এবং কাস্টমারদের প্রতিনিয়ত যে তাদের চাহিদা, তাদের যে ব্যাংকিং চাহিদা, ব্যাংকিং প্রয়োজন, যে সেবা, সেই সেবার মান আরও উন্নত করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তাব রেখে থাকেন। সেই প্রস্তাবগুলো আমরা আমাদের প্রোডাক্ট টিমকে জানাই যে কাস্টমার এই ধরনের প্রয়োজন। তো যখন দেখা যায় মার্কেট থেকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে অনেক বেশি ফিডব্যাক আসে যে এটা প্রয়োজন, তখন সেটা আমলে নিয়ে একটা প্রোডাক্ট ডিজাইন হয়। রিলেশনশিপ ব্যাংকিং একটা আলাদা ডিভিশনই করেছে, তো এবং এইটার সুদূর প্রসারী ফলাফল ব্যাংকের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ। মানে এই রিলেশনশিপ যে প্রেক্ষাপট বা গ্রাহকের সাথে যে সম্পর্কটা কেমন হবে একটি ব্যাংকের, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তো নিশ্চয়ই এক ধরনের নির্দেশনা আছে, যে নির্দেশনা অনুসরণ করেই ব্যাংকগুলো কাজ করে থাকে। জি, তো আমরা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আমাদের রেগুলেটরি অথরিটি, বেসিক রেগুলেশন তাদের নিয়মগুলো মেনেই আমরা কাজ করি। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের সাথে সাথে তার ইন হাউস কিছু গাইডলাইনও তৈরি করে, সেটা হচ্ছে ব্যাংকের স্বার্থ এবং কাস্টমারের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য। মানে এই একটি ব্যাংক এই দুই ধরনের ব্যবস্থাকে সামনে রেখেই সে কাজ করে। হ্যাঁ জি, এবং এটা একটু শুনে নিতে চাই আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, সেটি হচ্ছে যে এই রিলেশনশিপ প্রেক্ষাপটকে অর্থাৎ আরো স্পষ্ট করে বললে গ্রাহকের সাথে ব্যাংকের সম্পর্ককে আরো বেশি গতিশীল করা, আরো বেশি আস্থার জায়গা তৈরি করার ক্ষেত্রে আর কি করা যেতে পারে? আপনার কি পরামর্শ? ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যাংকিং ব্যবস্থাটা কিভাবে চলছে সেখান থেকেও আমরা ধারণা নিতে পারি, এবং আমাদের নিজেদেরকে ইউরোপ আমেরিকার যে ব্যাংকিং পেশা যারা আছেন তাদের গ্রুমিংটা কিভাবে হয়, তাদের ট্রেনিংটা কিভাবে হয়, তারা কিভাবে কাজ করছে, এবং তাদের কাছ থেকেও কিন্তু আমরা কিছু গাইডলাইন নিতে পারি। এবং সাথে সাথে ট্রেনিং এর আসলে কোনো বিকল্প নাই। এর প্রযুক্তি ব্যবহারের মাত্রা তো বাড়াতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রযুক্তির কোনো বিকল্প নেই, প্রযুক্তি তো আপনার লাগবেই, এবং বর্তমান যুক্ত প্রযুক্তি নির্ভরই, যেটা আমি আপনাকে বললাম, এটিএম মেশিন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আরসিডিএম, অনলাইন যে অ্যাপসগুলা, তারপরে আপনার মানি ট্রান্সফারের যে চ্যানেলগুলো, সবই তো আপনাকে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল ব্যাংকিং এর এগুলো সব অংশ বা স্মার্ট ব্যাংকিং এর অংশ হিসেবে আপনারা দেখছেন, এবং এর মধ্যে দিয়ে আসলে সম্পর্কের জায়গাগুলো তৈরি হয়। আমরা একেবারে শেষ করব, তার আগে আপনার শেষ লাইন শুনবো, বিশেষ করে গ্রাহকদের উদ্দেশ্যে বা আপনার যারা গ্রাহক, যাদের সাথে আপনার এই কর্মের সূত্র ধরে প্রায় প্রতিদিনই দেখা হয়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে চোখ বন্ধ করে ব্যাংকিং করার দিন আর এখন নাই। আমরা যেরকম কাস্টমারদের স্বার্থে তাদেরকে ইনফরমেশন দেই, তাদের নিজেদের স্বার্থেও মার্কেটের কি সিচুয়েশন, ব্যাংকিং ইন্ডাস্ট্রির কি সিচুয়েশন, কোথায় উনি ব্যাংকিং করবে, সেটাও যেন উনি নিজেও চিন্তা করে, খবর নিয়ে যেন তার ব্যাংকিংটা সে করে, কোথা কোন ব্যাংকে তিনি আস্থা রাখবেন সেটা যাতে খোঁজ খবর নিয়ে যাতে তিনি সেই আস্থাটা রাখেন। অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া ইসলাম শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, চ্যানেল 9কেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।